নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম স্বর্ণসূত্র, লেখা আশাপূর্ণা দেবী। সময়ের জ্ঞান হারিয়ে গেলেও মনকে কড়া চাবুক মেরে মেরে সচেতন রাখতে হয়। এই নিয়ে 13 বার ঘড়ির দিকে তাকানোর পর তিলোত্তমা একেবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ওহ, আর নয় কৌশিক, এবার সোজা উঠেই বোঁ বোঁ করে বাড়ি চলে যাও। কৌশিকও অগত্যা চেয়ার ছেড়ে ওঠে। উঠে মৃদু হেসে বলে, তবু ভালো, যথেষ্ট ভদ্রতা বজায় রেখে দাঁড়াচ্ছ। যে ঘন ঘন ঘড়ি দেখছিলে মনে হচ্ছিল এই বুঝি বলে বসো। দূর হও, বেরো, আর এক মুহূর্ত নয়। তাই বলাই উচিত তোমাকে, আর যা দেখছি ভবিষ্যতে সেটা বলিয়েই ছাড়বে। তিলোত্তমা মুচকে হেসে বলে, না বললে তো নড়বে না। কৌশিক হাসতে হাসতে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিলোত্তমার গালে একটা আঙুলের টোকা মেরে গলার স্বর নামিয়ে বলে, দোষ মৌমাছির না মধুচক্রের? থামো। হালকা গলায় ধমকে ওঠে তিলোত্তমা, আমার সামনে সেকেলে অসভ্য তুলনাগুলো আমদানি করো না বলছি। মৌমাছি, মধুচক্র, ছি, গাইয়া কোথাকার। কৌশিক আর একবার এদিক ওদিক তাকিয়ে গলা আরো নামিয়ে বলে, তা প্রেম তো চিরদিনই সেকেলে অসভ্য, আর তার প্রকাশভঙ্গিটাও চিরদিনই গাইয়া। তবু তো হয়েছে হয়েছে, আর বাকচাতুর্য দেখাতে হবে না। কৌশলে চট করে কৌশিকের স্পর্শের এলাকা থেকে সরে গিয়ে তিলোত্তমা বলে, ফের বলেছি না আগে ভাগে কিচ্ছু না। অপ্রতিভ ভাব ঢাকতে কৌশিক জোরে হেসে উঠে বলে, উহ, কি কঠিন প্রাণা। আচ্ছা ঠিক আছে, আগে যেমন কিচ্ছু না, পরে তেমনই কি করে শোধনি দেখো। তখন উঠতে বসতে অদ্ভুত একটা রোমাঞ্চে দেহ মন শিথিল হয়ে আসে তিলোত্তমার। স্থানকাল ভুলে, বিচার বিবেচনা নীতি নিয়ম ভুলে এলিয়ে পড়তে ইচ্ছে করে ওই হাসি হাসি মুখ লোকটার ওপর। কিন্তু মনকে আর একবার কড়া চাবুক মেরে সচেতন করতে হয়। তাই স্বর প্রায় রুদ্ধ হয়ে এলেও ক্রুদ্ধ ভঙ্গির অভিনয় করে বলে, আচ্ছা, উঠতে বসতে কে কাকে কি করে দেখা যাবে। ভাবছি ইত্যবসরে একটা নথ গড়িয়ে নেব। নথ? কৌশিকের বিস্ময়ে কৌতুকের হাসি হেসে ওঠে তিলোত্তমা। হেসে উঠে সহজ হয়ে বাঁচে, বলে, হ্যাঁ গো মশাই, নথ। নথ জানো না, নাক ফুটো করে পড়তে হয়, আর সেই নাক নেড়ে নেড়ে ঝংকার দিতে হয়। ও মার্ভেলাস! কৌশিক আরেকবার জোরে হেসে ওঠে। সঙ্গে সঙ্গে বুক কেঁপে ওঠে তিলোত্তমার। এ শব্দ কি দোতলার ঘর পর্যন্ত পৌঁছচ্ছে না? অজ্ঞাত সারেই বোধ করি চোখটা আর একবার ঘড়ির দিকে চলে যায়, আর সেই দৃষ্টি অনুসরণ করে সঙ্গে সঙ্গে কৌশিক সত্যি সোজা উল্টো মুখে রাস্তায় নেমে পড়ে। আরে আরে, ও কি বিনা নোটিসে চলে যাচ্ছ যে? তিলোত্তমা দরজার কাছ অবধি এসে দাঁড়ালো, আর সেই মুহূর্তে ফিরে দাঁড়ালো কৌশিকও। স্তব্ধ হয়ে গেল দুজোড়া চোখের পলকপাত। স্তব্ধ হয়ে গেল এতক্ষণের এত চপলতা। এটুকু চাই, এটুকু না হলে চলে না। এটুকু না হলে এতক্ষণের সব গল্প, সব কথা, সব হাসি যেন একটা ধূসর শূন্যতায় হারিয়ে যায়। বিদায়কালের গভীর গম্ভীর নীরব একটি দৃষ্টি বিনিময়। এ যেন পূজার উপাচার আয়োজনের শেষে নিবেদন মন্ত্র। আর কোনো কথা নয়,
কৌশিক চোখ ফিরিয়ে নিয়ে দ্রুত এগিয়ে মিশে যায় পথের ভিড়ে। আর তিলোত্তমা অনেকক্ষণ সেই ভিড়ের আনাগোনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে সরে এসে সিঁড়ি বেয়ে উঠে যায় দোতলায়। কিন্তু ঠিক উঠতে গিয়ে থমকে দাঁড়াতে হলো। সিঁড়ির মাথাতেই বাঘিনীর দৃষ্টি মেলে বাঘিনীর ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে অশোকা, তিলোত্তমার বৌদি অশোকা, তিলোত্তমার পঙ্গু দাদার স্ত্রী। কয়েক বছর আগে মোটর অ্যাক্সিডেন্টে দুটো পাই কাটা পড়েছে জগদীশের। অশোকার এ দৃষ্টি দেখতে অভ্যস্ত তিলোত্তমা। যেদিন হয়তো কৌশিকের সঙ্গে কোথাও বেড়াতে যায়, কি সিনেমায় যায়, অথবা যেদিন কৌশিক এসে অনেকক্ষণ গল্প করে, কড়া চাবুক মেরে মেরে মনকে সচেতন রাখবার চেষ্টা করলেও মাঝে মাঝে সময়ের জ্ঞান হারিয়ে যায় বৈকি। সেই দিনই সিঁড়ির মাথায় বাঘিনীর দৃষ্টির সঙ্গে চোখাচোখি হয়ে যায় তিলোত্তমার। কিন্তু কিছুই হয় না। তিলোত্তমা ঘাড় হিঁট করে সেই দৃষ্টির আওতা থেকে যেন নিজের সর্ব শরীরটাকেই বাঁচিয়ে নিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে ঢুকে যায় দাদার ঘরে। আর বাঘিনী দ্রুত নিঃশ্বাসে চারিদিকের বায়ুমণ্ডল উত্তপ্ত করতে করতে ও পাশের ঘরটায় ঢুকে গিয়ে বসে বসে হাঁপায়। অসহ্য, অসহ্য, অসহ্য নির্লজ্জতা। তবু সহ্য করতে হয় মুখ বুজে, কারণ এই অসহ্য ব্যাপারের নায়িকাটি এখন এই বাড়ির একমাত্র উপার্জনশীল, একমাত্র কর্মতৎপর। অশোকা বাড়ির কাজে অপটু, বাইরের কাজে অচল। তাছাড়া শাসনে রাখবার বয়সী কি তিলোত্তমার? অশোকার চাইতে যে অন্তত বছর চারেকের বড় সে। এই তো গেল ফাল্গুনে 30-এ পড়ল তিলোত্তমা। তাই অসহ্য জ্বালায় ছটফট করতে হয় অশোকাকে। কিন্তু অসহ্য কি শুধু একা অশোকারই? তিলোত্তমার রক্তও কি বিদ্রোহ করতে চায় না? যখন তার সামান্য অপরাধটুকুর খেসারত দিতে ঘণ্টা খানেক দাদাকে খোসামত করতে হয় খেয়ে নেবার জন্য, খোসামত করে করে খাওয়াতে হয়, খোকার মতো অভিমান জগদীশের। কিন্তু তিলোত্তমা কেন? অশোকা নয় কেন? না, অশোকা পারে না সেবা করতে। অশোকার সেবা যত্ন জগদীশের পছন্দ হয় না। তাছাড়া সময় কোথায় অশোকার? 4-5টা ছেলে মেয়ে অশোকার। আবারও দেখা দিয়েছে সংখ্যা বৃদ্ধির সূচনা। এক সময় ক্ষোভে, দুঃখে, রাগে, লজ্জায় আগুন হয়ে যায় তিলোত্তমা। নিতান্ত কটু কঠোর মন্তব্য এগিয়ে আসে ঠোঁটের আগায়। তবু সামলে নিয়ে দাঁতে ঠোঁট চেপে অশোকাকে বলে, থাক, অত যখন মাথা ঘুরছে তোমার আর তাহলে আগুনের তাতে গিয়ে কাজ নেই। মনে মনে জপ করে, হে ঈশ্বর, শক্তি দাও, শক্তি দাও, এদের ক্ষমা করবার শক্তি দাও। আর সেই শক্তির বলেই বোধ করি মনকে উদার করে নিয়ে ভাবে, কি আর করা যাবে? পঙ্গু মানুষটার জীবনের সমস্ত বিলাসিতাই তো গেছে। কিন্তু অশোকা এমন কেন? অশোকাকে ক্ষমা করতে পারে না? এই ক্ষমাটাকে ও কি চায়? যে তিলোত্তমা খুব রূঢ়, খুব কঠিন একটা মন্তব্য করুক, আর সেই মন্তব্যের ছুতো ধরে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ুক সে সংসারের সবচেয়ে প্রয়োজনীয় মানুষটার উপর, যে মানুষটা দুরূহ পরিশ্রমে নিজেকে তিলে তিলে ক্ষয় করে আনছে অশোকারী সংসারটার জন্যে, উপার্জন করে জোগাচ্ছে সারা সংসারের অন্ন বস্ত্র, রোগীর পথ্য, ডাক্তারের ভিজিট। অশোকারী খোঁড়া স্বামীকে করছে প্রাণপণ সেবা, অশোকারী ছেলে মেয়েগুলোকে করছে আদর যত্ন, স্নেহ, মমতা। আর অশোকার মাথা ঘুরলে সংসারটাকে হাঁড়ির হাল থেকে রক্ষা করতে ধরছে হাঁড়ির হাল। দোকান করছে, বাজার করছে, সাবান কেচে ধোপার খরচ বাঁচাচ্ছে, সেলাই করে দর্জির খরচ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা দেখে দেখে করছে বাড়তি আয়। একটা মানুষের পক্ষে কতটা করা সম্ভব সেইটাই যেন দেখাবার পণ তিলোত্তমার। শুধু যেদিন কৌশিক বেড়াতে আসে
অথবা যেদিন কৌশিকের সঙ্গে বেড়াতে যায়, সব কিছুই কেমন এলোমেলো হয়ে যায় সেদিন। আর সেই অপরাধটুকুর জন্যেই চোখে আগুন জ্বলে অশোকার। আর সেইটুকু অপরাধ বোধের ভারে মাথা হেঁট করে সরে যায় তিলোত্তমা। কখন মাথা হেঁট করে না, না যখন নিজেকে ধরে রাখা প্রায় অসাধ্য বলে মনে হয়, যখন মনের সঙ্গে সঙ্গে দেহটাও বাতাসের তরঙ্গে তরঙ্গে ভেসে যেতে চায়, যখন শিরা উপশিরারা দ্রুত প্রবাহী রক্তধারায় নূপুর বাজাতে থাকে। মানুষের শরীরটা বড় বেশি নিরেট উপাদানে তৈরি, তাই ভিতরের এই দুরন্ত আলোড়ন দেখা যায় না, দেখা যায় না বিদ্রোহের দুরন্ত ঝড়। ঠিক এই রকম অন্য দিনগুলোর মতোই আজও জগদীশ বিছানায় পড়েছিল মুখ ফিরিয়ে। শক্তপোক্ত জোয়ান একটা পুরুষ, দু একদিন দাড়ি না কামানোর দরুণই বোধ করি মুখটায় একটা অমার্জিত ছাপ। নইলে ভালোই দেখতে ছিল জগদীশ, তিলোত্তমার চাইতেও বরং একটু ফর্সাই। পা যাওয়ার পর থেকে একটু যেন রূঢ় হয়ে গেছে জগদীশের মুখটা। কাটা পা দুখানা চোখে পড়ে না, চাদর চাপা থাকে, চোখে পড়ে মুখটাই। এ মুখে অভিমানের ন্যাকামি মাথায় আগুন জ্বেলে দেবার পক্ষে যথেষ্ট। তবু খুব ঠান্ডা গলায় বলে তিলোত্তমা, দাদা খেয়ে নাওনি তো? বলা বাহুল্য, জগদীশ নীরব। কি দাদা, ঘুমিয়ে পড়লে নাকি? কি মুশকিল, না উঠো ওঠো, খুব খিদে পেয়েছে তো। জগদীশের দেহটা শুধু একটু নড়ে চড়ে পাশ ফেরে। তিলোত্তমা খুব সহজ গলায় বলে, যাক, ঘুম ভেঙেছে তাহলে। আচ্ছা দাদা, একদিন বৌদি খাবারটা দিয়ে দিতে পারে না? কতটা রাত হয়ে গেল শুধু শুধু। আমার কোন দিন কি দেরি হয় না হয়। হঠাৎ যেন সোডার বোতলের ছিপি খুলে পড়ে। কোন দিন? কোন দিন নয়? থাক, ঠিক আছে, অনেক চিন্তা করেছ আমার জন্যে, এইবার ক্ষমা দাও। বলে কিনা বৌদির কাছে। তোমাদের ওই বৌদির কাছে জন্মে কোনোদিন খেয়েছি আমি? তিলোত্তমা হেসে ফেলে বলে, কোনোদিন খাওনি বলে কোনোদিনই খাবে না, এ কেমন কথা দাদা? শিখতে হবে না ওকে? শিখতে? শিখতে এখনো 3 জন্ম লাগবে ওর। কেন, তোমার এত কিসের কাজ যে রাত 10টা বেজে যায়? তিলোত্তমা অপ্রতিভভাবে বলে, আছে কাজ, সে তোমাকে বোঝানো যাবে না। কিন্তু তোমাকে এই বলে রাখছি বাপু, আমার এরকম দেরি এখন হবে মাঝে মাঝে। তুমি বৌদির কাছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, আর আমাকে উপদেশ দিতে আসতে হবে না। জগদীশ চেঁচিয়ে ওঠে, আমি কার কাছে খাবো না খাবো সে পরামর্শে দরকার নেই। তোমার দেরি হবে, তোমার সময় হবে না, ব্যাস, চুকে গেল। আচ্ছা বাপু, আর কোনো দিন দেরি হবে না আমার। ভারী নরম গলায় বলে তিলোত্তমা। ভাবে এই সময় ঘাট মানাই ভালো। খিদে পেলেই দাদা মেজাজ ঠিক রাখতে পারে না, চেঁচিয়ে কেঁদে হাট বাঁধায়। কিন্তু জগদীশ তিলোত্তমার ছেলে ভুলানো প্রতিশ্রুতিতে ভোলে না, আবার চেঁচায়, মেয়ে মানুষের শরীরে একটু মায়া মমতা থাকা উচিত। এই যে বিল্টুটা পিতি পিতি করে কেঁদে কেঁদে ঘুমিয়েই পড়লো, খাওয়া হলো না, খেয়াল হয়েছিল একবারও? তিলোত্তমার সহ্যের বাঁধ ভাঙে ভাঙে। সে অদূরে মাটিতে মাদুরের ওপরে পড়ে থাকা ঘুমন্ত ছেলেটার দিকে তাকিয়ে রুক্ষস্বরে বলে, ঘুমিয়ে পড়ল, খাওয়া হলো না কেন? ওর মা কি মরেছে? ওর মা তাহলেই হয়েছে। সব যুক্তির ওপর জবনিকা টেনে দিয়ে জগদীশ কনুইয়ের ওপর ভর দিয়ে উঠে বসে। কিন্তু অশোকা তো আর সত্যি মরেনি, তাই এত বড় মন্তব্যের পরও পাশের ঘরে পড়ে থাকবে? রঙ্গমঞ্চে দেখা দেয় সে। মরে যেতে আর পারলাম কই, গেলে তো হাড় জুটত, এই হতচ্ছাড়া সংসারের বন্ধন থেকে মুক্তি পেতাম। তা এখন তো মরবো না, এরপর আরও কত দেখতে হবে, সেগুলো না দেখেই কি মরবো? মা মরেছে, যারা পরের ছেলেকে সোহাগ দেখিয়ে নয় করে নিয়ে মজা দেখে, ভগবান যেন তাদের বিচার করেন। ছেলে মা চায় না, পিসি পিসি করে কেন বুঝি না আমি?
হঠাৎ ভারী হাসি পেয়ে যায় তিলোত্তমার। হেসে ফেলে বলে, তা বুঝবে বই কি, যত বোকা ভাবি তোমায়, সত্যি তো আর তত বোকা তুমি নও। বুঝতেই পেরেছ, তুকতাক নাকি বলে তাই করেছি তোমার ছেলেদের। তা এবার বরং একটা ওঝার সন্ধান করে দেখো বৌদি, যদি তুক ছাড়ে। এই আবার লাগতে এলো ওর সঙ্গে। জগদীশ ফের চেঁচিয়ে ওঠে, বলি বাড়ি শুদ্ধ সবাই আজ না খেয়ে থাকবে নাকি? এটা কথঞ্চিত সন্ধির সুর। তিলোত্তমা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দাদার খাবার বেড়ে আনে। সামনের ছোট টেবিলটা টেনে এনে পরিপাটি করে গুছিয়ে দেয় খাবার, দুধ, কলা, জলের গ্লাস। তারপর সহজ গলায় বলে, রুটি লাগে তো বলো দাদা, আমি এ ছেলেটার ব্যবস্থা করি। বলে ঘুমন্ত ছেলেটার মাথা ধরে নাড়া দিতে থাকে। বিল্টু, এই বিল্টু, ওঠ ওঠ, শিগগির ওঠ, চিড়িয়াখানায় যাচ্ছি আমরা। ছেলেটা আ করে উঠে বসে। জগদীশ তৃপ্ত গলায় বলে, ডালনাটা হয়েছে ভালো, থাকে তো আর একটু দে দিকে। তিলোত্তমার মুখে সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে ওঠে। কার উপর রাগ করে সে? এরা কি রাগেরই যোগ্য? ভাবে, ধুর ছাই, সময়ের জ্ঞানটা সম্বন্ধে আর একটু সচেতন হতে হবে, মনটাকে আরো কড়া চাবুক মারতে হবে। কিন্তু এ দার্শনিকতা কতদিন টেকে? এ সংকল্প কদিন রক্ষা করা যায়? কি করে স্থির থাকা যায়? এই মরুভূমির বালুতে পড়ে ছটফট করা প্রাণটাকে যদি পৃথিবীর সমস্ত শ্যামলতা, সমস্ত শীতলতা হাতছানি দিয়ে ডাকে? কি করে মনকে চোখ রাঙিয়ে আটকে রাখা যায় যদি কৌশিক ফোন করে, এক বন্ধু বাইরে গেছে, ওর গাড়িটা পেয়েছি কদিনের জন্য, চলো আজ সন্ধ্যায় খুব খানিক বেরিয়ে আসি। তবু তিলোত্তমা চেষ্টা ছাড়ে না, আটকে রাখার বৃথা চেষ্টা। কলেজের অফিস রুমে ফোন, এদিকে ওদিকে অন্য অধ্যাপিকারা ঘুরছেন। তাদের কান বাঁচিয়ে আর নিজের স্পন্দিত বুককে শক্ত করে নিয়ে তিলোত্তমা বলে, চমৎকার, খুব খানিকটা বেরিয়ে আসি। নিরুদ্দেশ যাত্রা নাকি? পাগলামি রাখো। কিন্তু পাগলামি রাখবার জন্যে গ্যালন কত পেট্রোল কিনে ফেলেনি কৌশিক বন্ধুর গাড়ির জন্যে। তিলোত্তমার কি করবে? কতক্ষণ জুঝবে স্রোতের মুখে তৃণখণ্ড। বিটি রোড ধরে চলে গেল ওরা অনেক অনেকটা দূর পর্যন্ত। নামলো একটা মাঠে, আবার চড়ল গাড়িতে। সন্ধ্যার চাঁদ রাতের গভীরে ডুব দিল। অবশেষে ব্যাকুলতা, ব্যাকুল তিলোত্তমা যত বলে, এবার ফেরো, কৌশিক তত হাসে। কেন, হত ভয় কেন? তবু তো যতদূর সম্ভব স্পর্শদোষ বাঁচিয়ে বসেছি। তিলোত্তমা একটু চুপ করে আবার বলে, দাদার ব্যাপার তো জানো? দাদার নামে কৌশিক একটু গম্ভীর হয়, বলে, জানি কিন্তু বুঝি না। তিনি অক্ষম হয়ে পড়েছেন, তুমি উপার্জন করে তার সংসার চালাচ্ছ, ঠিক আছে, পরেও তোমাকে এই কর্তব্য থেকে চ্যুত করব না আমি, সে প্রতিশ্রুতি তো দিয়েছি। কিন্তু এসব কি? তুমি না ফিরলে তিনি খাবেন না, এই খোকামির কোনো অর্থ আছে? অথচ তোমার বৌদি রয়েছেন। বৌদি যদি সেরকম হতো। বাধা দিয়ে কৌশিক বলে, ওটা ভুল ওজোর, যে সেরকম নয় তাকে সেরকম করে তুলতে হবে। তুমি যদি অবিরত প্রশ্রয় দিয়ে চলো, তার আর মানুষ হবার উপায় কোথায়? গাড়িটা দিন আষ্টেক আমার হেফাজতে আছে, রোজ সন্ধেবেলা সংসার থেকে ছিনিয়ে আনবো তোমায়, আর কোনো দিন রাত 10টার আগে ছাড়বো না, দেখবো তিনি কি করেন। তিলোত্তমা চমকে উঠে বলে, এই সেরেছে, বৌদি কি গো, এই শাস্তি যে আমাকেই দেওয়া হবে। শাস্তি? আহা, শাস্তি মানে আর কি? তিলোত্তমা অপ্রতিভ ভাব ঢাকতে দ্রুত ভঙ্গিতে বলে, ধরো শাসন, আসছে কাল থেকে যে আমি সন্ধ্যায় নতুন একটা টিউশনি ধরেছি। টিউশনি ধরেছ সন্ধ্যায়? কৌশিক হঠাৎ একটা হাত বাড়িয়ে তিলোত্তমার একখানা হাত
বজ্র মুষ্টিতে চেপে ধরে। না, কখনো না, কিছুতেই না। তিলোত্তমা শিথিল ভঙ্গিতে আসতে বলে, কি কিছুতেই না? তোমার টিউশনি করা অনেক সহ্য করে চলেছি আমি তোমার দাদার মুখ চেয়ে, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকা উচিত তিলোত্তমা। টিউশনি বন্ধ দাও। কালই রেজিস্ট্রারের কাছে নাম দাখিল করে আসবো আমি, প্রস্তুত থেকো। তিলোত্তমা কি করবে? সত্যি আর কত ঠেকিয়ে রাখবে এই লোকটাকে, যে সত্যি কেবলমাত্র তিলোত্তমার পঙ্গু দাদার মুখ চেয়ে নিজের জীবনটাকে পঙ্গু করে রেখেছে। তবু তো প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, বিয়ের পরও মহিলা কলেজের ওই অধ্যাপনার কাজটা রাখতে পাবে তিলোত্তমা তার দাদার সংসার পোষণের জন্য। আর কতই বা স্বার্থত্যাগ করতে পারে মানুষ? তবু তো রাগ করে না, শুধু সবসময় আক্ষেপ করে বলে, আমি যদি সেকালের জমিদার হতাম, তোমার দাদার নামে একটা তালুক লিখে দিয়ে তোমাকে ছাড়িয়ে আনতাম। দরজার কাছে নামিয়ে দিয়ে চলে গেল কৌশিক। আর বোধ করে হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিজেই সে বিচলিত হয়ে গিয়ে ভুলে গেল বিদায়কালের সেই নীরব গম্ভীর মোহময় দৃষ্টি বিনিময়টুকু। গাড়িটা গর্জন করে বেরিয়ে গেল। তিলোত্তমা অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আস্তে সরে আসে। এই দীর্ঘক্ষণের সান্নিধ্য সুখ কেমন যেন ধূসর শূন্যতায় হারিয়ে গেল। তা যেখানে যা হারাক, সিঁড়ির মাথার উপর দাঁড়িয়ে থাকা বাঘিনীটা তার চোখের আগুন হারায়নি, বরং আরও তীব্র, আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সেই অগ্নিগোলক দুটো। না, আজ আর সরে যাবে না সে। সরে গিয়ে পাশের ঘরে বসে ফোঁস নিঃশ্বাসের পথ দিয়ে ভিতরের অগ্নিজ্বালা শীতল করবে না, আজ ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, প্রায় ঝাঁপিয়েই পড়ল সে, বয়সে 4 বছরের বড়, মান্যে ছোট ননদের ওপর। এই যে শেষ পর্যন্ত ফিরিলে তাহলে? কিন্তু বাকি রাতটুকু আর ফেরবার দরকারই বাকি ছিল, সে ব্যবস্থা একটু করে নিলেই পারতে। অপমানে কান মুখ ঝাঁ ঝাঁ করে ওঠে তিলোত্তমার। প্রচণ্ডভাবে ধমকে ওঠে সে, থামো, অসভ্যের মতো কথা বলো না। ও বটে বটে। অশোকা তার ভারী শরীরটা নিয়ে যেন নেচে ওঠে। আমি হলাম অসভ্য? কই গো, কোথায় গেলে? এই যে ঘষ্টে ঘষ্টে দরজায় এসে বসেছিলে, বোন এলে দেখে নেবে বলে। দেখো এখন আমি হলাম অসভ্য? ছি ছি, বলতে একটু লজ্জা করলো না ছোটদি? না হয় 2 পয়সা রোজগারই করছো, না হয় মানুষটা অক্ষম হয়ে গলায় পড়েছে তোমার, তবু বড় ভাই তো, আইবুড়ো মেয়ে তো তুমি, এমনি করে মুখের উপর যা ইচ্ছে তাই করবে? আশ্চর্য! হঠাৎ অদ্ভুত রকমের নিথর হয়ে যায় তিলোত্তমা। খুব শান্ত, খুব সুস্থির গলায় বলে, লজ্জার করবে কোথা থেকে বৌদি? সঙ্গগুণ বলেও তো একটা কথা আছে। কি বললে? যেন চমকে ওঠে অশোকা। বিশেষ কিছু বলিনি বৌদি, শুধু বলছিলাম লজ্জা কথাটার সত্যিই কি কোনো অর্থ আছে? নইলে তোমার মুখ দিয়েও লজ্জার প্রশ্ন ওঠে? পরের দয়ায় যার মুখে অন্ন ওঠে আর আধখানা স্বামী নিয়ে যে ঘর করে, তার লজ্জা করে না ফি বছরে একবার করে মা হতে? লজ্জা করে না যার খাও তাকেই চোখ রাঙাতে? বলে ফেলে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না তিলোত্তমা। তবু কঠিন কথারও বুঝি একটা নেশা আছে। তাই অশোকা যখন খেপে উঠে বলে, বড় ভাইয়ের বউকে এই কথা বলছো তুমি স্পষ্ট মুখের উপর? তবে এও বলি, ফি বছরের খোঁটাটা আমায় দিতে এসেছো কেন? যাকে দেবার তাকে দাও না, নাকি বড় ভাই বলে সে রেয়াত পেয়ে যাবে? যত দোষ নন্দ ঘোষ। তিলোত্তমা জগদীশের ঘরের দিকে তাকিয়ে দেখে, সত্যিই ঘষ্টাতে ঘষ্টাতে দরজার কাছাকাছি এসে বসে আছে জগদীশ। তার চোখেও আগুন ঝরছে। ওর দিকে তাকিয়ে রাগে ঘৃণায় সর্বাঙ্গ রি রি করে আসে তিলোত্তমার। কি ওটা? মানুষ না একটা জানোয়ার?
আপাতত ঠিক একটা জানোয়ারের মতোই দেখাচ্ছে ওকে। নোংরা, কুৎসিত, লোভী জানোয়ার একটা। ওর জন্য কৌশিককে বারবার ফিরিয়ে দিচ্ছে সে। ওর জন্যে নিজেকে বঞ্চিত রেখে রেখে যৌবন হারিয়ে প্রৌঢ়ত্বে পা দিতে চলেছে। ওর জন্যে। ওর মনে কষ্ট হবার ভয়ে প্রতি মুহূর্তে ভিতরের বিদ্রোহের ঝড়কে দাবিয়ে দাবিয়ে শান্ত করে রেখেছে তিলোত্তমা। তিলোত্তমা কি পাগল? কে ওই স্বার্থপর আত্মসর্বস্ব লোকটা? কৌশিকের চেয়েও তিলোত্তমার বেশি আপনো? জন্মসূত্রে একটা সম্পর্ক ছিল বলে কি তিলোত্তমাকে ও কিনে রেখেছে? ওর ওই খোঁড়া পা ঘষ্টে ঘষ্টে সরে আসার কুশ্রী ভঙ্গি দেখে সারা মন ঘৃণায় বিষিয়ে ওঠে তিলোত্তমার। তাই জীবনে যা না করেছে তাই করে বসে। দাদার দিকে তাকিয়ে ঘৃণা আর ব্যঙ্গের একটা চরম ভঙ্গি প্রকাশ করে কেটে কেটে বলে, কি দাদা, তুমি নাকি আমাকে দেখে নেবে বলে খোঁড়া পা ঘষ্টে ঘষ্টে দরজায় এসে বসেছ? তা ভালোই করেছ। দেখে নাও, ভালো করে দেখে নাও। কাল থেকে হয়তো আর দেখতে নাও পেতে পারো। স্বার্থপরতার সীমা না থাকলেও সহ্যের একটা সীমা থাকে দাদা, সেটা ভুলে যেও না। তোমরা কি ভাবো আমি কিছু বুঝতে পারি না? আমি যথেচ্ছাচার করছি, আমি বংশের মুখ পোড়াচ্ছি। এতে তোমাদের গাত্রদাহ কি শুধু বংশের সুনাম ভেবে, নিজেদের ভবিষ্যৎ ভেবে নয়? তোমরা যখন তখন লজ্জা করার কথা মুখে আনো, তোমাদের লজ্জা করে না নিজেদের দুর্ভাগ্যের বোঝা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে আরামে বসে থাকতে? নিজের জীবন পঙ্গু হয়ে গেছে, তাই অন্যকেও পঙ্গু করে রাখতে চাও কেমন? সে যে একটা আস্ত জীবন পেতে চায়, এটুকু সহ্য হচ্ছে না? বোধ করি দম নিতেই একটু থামে তিলোত্তমা, আর আশঙ্কা করতে থাকে জগদীশ এবার ফেটে পড়বে। কিন্তু না, কিছুই হয় না। হঠাৎ তাকিয়ে দেখে অশোকা ধুলোর ওপরে থেবড়ে বসে পড়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। আর জগদীশ কেমন একরকম ফ্যাল ফ্যাল করে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে বয়সে 5-7 বছরের ছোট অন্নদাতা বোনের দিকে। সে চোখে রাগ নেই, ক্ষোভ নেই, অভিমান নেই, এক ফোঁটা জলও নেই। কাঁচের চোখের মতো চকচকে ভাব শূন্য, যেন ভয়ঙ্কর রকম অবাক হয়ে গেছে সে। তিলোত্তমা তাকাতেই হাত নেড়ে তাকে ডাকে জগদীশ। কি হলো? অবাক হলো তিলোত্তমাও। বোধ করি অজ্ঞাত সারে এগিয়ে যায় সে দাদার দিকে। আয়, সরে আয়, অদ্ভুত শান্ত গলায় বলে জগদীশ আশীর্বাদের ভঙ্গিতে হাতটা তুলে। ভয় পাওয়া ছোট ছেলের মতো সত্যিই কাছে এগিয়ে যায় তিলোত্তমা। জগদীশ ধীরে ধীরে বলে, ঠিক বলেছিস তিলু, ঠিক বলেছিস। ভারী স্বার্থপর আমি। ভাগ্যই আমাকে এমন করে তুলেছে রে। কিন্তু না, আর না, আর আমার দুর্ভাগ্যের সঙ্গে জড়িয়ে রাখবো না তোকে। তুই যা, এই নরককুণ্ড থেকে সরে যা, বিয়ে থা করে সুখী হ। আমি মন খুলে আশীর্বাদ করছি তোকে, সুখী হ। আমাদের জন্য ভাবিস নে, যা হয় হবে। বাবার তৈরি বাড়িখানা তো রয়েছে, সেখান থেকে কেউ তো তাড়িয়ে দিতে পারবে না। যা হোক করে চলে যাবি। তুই ছেড়ে দে আমাদের, তোর কর্তব্যের বোঝা আর টেনে চলিস না। দাদা। মাটিতে ধপ করে বসে পড়ে তিলোত্তমা। এতক্ষণ এদের স্বার্থপর বলে গাল দিচ্ছিল, এবার নিজের ভিতরের চেহারাটা দেখে মরমে মরে গেল। ছি ছি ছি, এদের ত্যাগ করে নিজের সুখের কথা ভাবছে সে। জানো আর কে? তিলোত্তমাই নয় কি? এদের উপর রাগ করার সময় ভাবে না এরা কত বঞ্চিত, কত অসহায়। এই তার দাদা,
কি স্বাস্থ্য, কি শক্তি ছিল তার! ফুটবল খেলায় কি নাম! সেই মানুষটা পৃথিবীর সমস্ত পালা চুকিয়ে বিছানায় এসে আশ্রয় নিয়েছে। ওই যে অশোকা, তিলোত্তমার চাইতেও কত কম বয়স ওর। জীবনের সমস্ত পাওনা ফুরিয়ে গেছে ওর। আছে শুধু জীবনব্যাপী কারাদণ্ড আর অসতর্কতার গ্লানি। দাদা, দাদার বিকল দুখানা পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ে তিলোত্তমা। মাফ করো দাদা, রাগের মাথায় কি বলতে কি বলেছি। জগদীশ ধীরে ধীরে ওর মাথাটায় হাত বুলোতে থাকে। আর সবচেয়ে অদ্ভুত আশ্চর্য, অশোকা দালান থেকে উঠে এসে চুপ করে বসে থাকে তিলোত্তমার গায়ে একটা হাত রেখে। হয়তো অশোকা ভাবে, সত্যি তো, কত স্বার্থপর সে। বিয়ের যোগ্যী মেয়ে বিয়ে না করে সারা বয়সটা পার করে খেটে খেটে পাঠ হচ্ছে তাদের জন্য। তার ফাঁকে যদি জীবনের এতটুকু আনন্দের আস্বাদ পায়, এত হিংসে হয় কেন তার? জগদীশ চুপ করে ভাবতে থাকে, সত্যি তার ভাগ্যে যা হয় হোক, যত শিগগির পারে কৌশিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে ফেলবে তিলোত্তমার। আর তিলোত্তমা, সে ভাবতে থাকে, যবনিকা পতন হোক কৌশিক আর তার মাঝখানে। সেই তো অবিরত প্রলোভনের হাতছানি দিয়ে দিয়ে কর্তব্যের এই ক্ষেত্র থেকে তাকে ডেকে নিয়ে যেতে চাইছে পৃথিবীর রূপ রস বর্ণ গন্ধের সমারোহের মাঝখানে, যে সমারোহে অধিকার নেই তিলোত্তমার। প্রেম বড়, কিন্তু প্রেমের চাইতে অনেক বড় মানবিকতা। কালই বলে দেবে কৌশিককে, জীবনটা ছেলে খেলা নয় কৌশিক। রাত্রি গভীর হয়ে আসে, চুপ করে বসে থাকে ওরা। হয়তো এ সবই ক্ষণস্থায়ী, হয়তো আবার সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জ্যোৎস্নার মতো মিলিয়ে যাবে এদের মনের এই মানবিকতার রঙিন আলো। হয়তো এখনকার এই সংকল্পগুলো পাগলের পাগলামি মনে হবে নিজের নিজের কাছে। অশোকা আবার ভারী কোমরে আঁচল জড়িয়ে কুৎসিত ভঙ্গিতে চেঁচাবে আর নেচে বেড়াবে। জগদীশ ফের খোকার মতো অভিমান করে বসে থাকবে খোসামদের আশায়। আর তিলোত্তমা কৌশিকের সঙ্গে যাবে বিবাহ অফিসে নাম দাখিল করতে। তবু এই ক্ষণটুকু মিথ্যা নয়। এমনই এক একটি পরম ক্ষণ আছে বলেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ধ্বংস হতে পায় না। পৃথিবীর সমস্ত ধূলিজাল গ্রথিত হয়ে থাকে এই পরম ক্ষণের স্বর্ণসূত্রে। গল্প স্বর্ণসূত্র, লেখা আশাপূর্ণা দেবী। কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে শান্তিতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।